হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বায়োলজি ক্লাস। সো আজকের আমাদের টপিক হচ্ছে হাইড্রোফিলি। আমরা এজেন্টস অফ ক্রস পলিনেশন পড়ছিলাম। ক্রস পলিনেশনের যে সমস্ত এজেন্টগুলো আছে তাদেরকে আগের ক্লাসে আমরা দুটো ভাগে ভাগ করে গেছি। একটা হচ্ছে অ্যাবায়োটিক এজেন্ট আর একটা হচ্ছে বায়োটিক এজেন্ট। সো অ্যাবায়োটিক এজেন্টের মধ্যে আবার দুটো ক্যাটাগরি বলা হয়েছিল, একটা হচ্ছে এয়ার, যেটাকে অ্যানিমোফিলি বলা হচ্ছে, অ্যান্ড ওয়াটার। সো ওয়াটার হচ্ছে ওয়াটার যদি এজেন্ট হিসাবে কাজ করে থাকে তাহলে সেই ধরনের পলিনেশনকে বলা হয় হাইড্রোফিলি। এটাই হচ্ছে আজকের আমাদের টপিক, হাইড্রোফিলি। সো হাইড্রো কথার মানে আমরা জানি যে হাইড্রো কথাটা এসেছে ওয়াটার থেকে। সো ওয়াটার আর ফিলি কথাটা আমরা জানি আগেই ফিলিক থেকে এসেছে, মানে লাভিং বা অ্যাফিনিটি বলতে পারি আমরা। তার মানে হাইড্রোফিলি কাকে বলবো না, হাইড্রোফিলি হচ্ছে ওয়েন দ্য পলিনেশন টেক্স প্লেস উইথ দ্য হেল্প অফ ওয়াটার, ইট ইজ কল্ড হাইড্রোফিলি। তার মানে পলিনেশন বা পরাগযোগের ক্ষেত্রে যদি ওয়াটার বা জল যদি বাহক হিসাবে কাজ করে থাকে, এজেন্ট হিসাবে কাজ করে থাকে, তাহলে সেই ধরনের পরাগযোগ বা পলিনেশনকে আমরা হাইড্রোফিলি বলবো। অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স আর কল্ড হাইড্রোফিলাস ফ্লাওয়ার। এবং যে ফুলটা রয়েছে সেই ফুলটাকে বলা হচ্ছে, মানে যেই ফুলের ক্ষেত্রে এই ওয়াটার বাহক হিসাবে কাজ করছে সেই ফুলগুলোকে বলা হচ্ছে হাইড্রোফিলাস ফ্লাওয়ার বা জলপরাগী ফুল বলা হচ্ছে। ঠিক আছে, সো এটা হচ্ছে হাইড্রোফিলির বেসিক একটা ডেফিনিশন। এবার এই হাইড্রোফিলি কিন্তু খুব বেশি উদ্ভিদের মধ্যে দেখতে পাওয়া যায় না। অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে আমরা বলছি। সো অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে অ্যাকচুয়ালি হাইড্রোফিলি এটা হচ্ছে এক ধরনের রেয়ার বলতে পারি আমরা, অর্থাৎ খুব কম দেখা যায়। হাইড্রোফিলিটা খুব কম দেখা যায়, মানে ওয়াটার এখানে বাহক হিসাবে বা এজেন্ট হিসাবে কাজ করছে, সেগুলো খুব রেয়ার। সাধারণত এখন পর্যন্ত যেটা রিপোর্টেড হয়েছে যে 30 জেনেরা, মানে অ্যাঞ্জিওস্পার্মের 30টা জেনাসের এইরকম রিপোর্ট পাওয়া গেছে, যেখানে 30টা জেনাস রিপোর্ট পাওয়া গেছে যাদের মধ্যে এই হাইড্রোফিলি দেখা যাচ্ছে, মানে যাদের পলিনেশনটা ওয়াটারের সাহায্যে ঘটছে। এবং এই 30 জেনারার মধ্যে মোস্ট অফ দেম আর মনোকট, মেনলি মনোকট হচ্ছে, অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদ। সেই একবীজপত্রী উদ্ভিদ যারা এবং অ্যাকোয়াটিক ইন নেচার, মানে যারা মেনলি জলে বসবাস করে, জলে থাকে যে সমস্ত প্ল্যান্টগুলো, সেই সমস্ত প্ল্যান্টগুলোর ক্ষেত্রে এখানে আমরা হাইড্রোফিলি দেখতে পাবো। সো এখানে এটা একটা রেয়ার টাইপস অফ পলিনেটিং এজেন্ট আমরা বলতে পারি, যে এখানে মাত্র অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে 30টা জেনারা আছে যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং এই 30 জেনারার মধ্যে মোস্ট অফ দেম আর মনোকট, যারা মেনলি জলে বসবাস করে। কিন্তু যদি আমরা লোয়ার প্ল্যান্টের ক্ষেত্রে দেখি, তো লোয়ার প্ল্যান্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যে ফার্টিলাইজেশন হয়, সেই ফার্টিলাইজেশনটা মেনলি কিন্তু ওয়াটারেতেই হয়ে থাকে, যেমন ব্রায়োফাইট, টেইড্রোফাইট, আবার অ্যালগি, এইসব প্ল্যান্টের ক্ষেত্রে ফার্টিলাইজেশনে কিন্তু ওয়াটার মিডিয়াম হিসাবে সাহায্য করে থাকে, এজেন্ট হিসাবে সাহায্য করে থাকে। বাট হায়ার প্ল্যান্ট মানে অ্যাঞ্জিওস্পার্ম, সেখানে কিন্তু ওয়াটারের খুব বেশি রোল নেই, কয়েকটা প্ল্যান্টের ক্ষেত্রেই শুধু দেখতে পাই আমরা। এবং এই যে আমি বললাম অ্যাকোয়াটিক যে সমস্ত প্ল্যান্টগুলো মেনলি জলে থাকে তাদের ক্ষেত্রে আমরা এরকম হাইড্রোফিলি দেখতে পাচ্ছি। তার মানে কিন্তু এটা নয় যে সমস্ত জলজ উদ্ভিদের ক্ষেত্রেই কিন্তু হাইড্রোফিলি দেখা যাবে, তা কিন্তু নয়। যেমন একটা এক্সাম্পল আমরা বলতে পারি যে ওয়াটার হায়াসিন, অর্থাৎ কচুরিপানাও জলে থাকে, কিন্তু কচুরিপানার ক্ষেত্রে কিন্তু এজেন্ট হিসাবে ওয়াটার কাজ করে না। এক্ষেত্রে এয়ার এজেন্ট হিসাবে কাজ করতে পারে আর ইনসেক্ট এজেন্ট হিসাবে কাজ করতে পারে। সো আমাদেরকে মনে রাখতে হবে যে অল অ্যাকোয়াটিক প্ল্যান্টস, মানে সব অ্যাকোয়াটিক প্ল্যান্টসের ক্ষেত্রেই কিন্তু এখানে হাইড্রোফিলি হবে, এটা কিন্তু একদম হবেই যে এরকম কোনো কথা নেই। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা হাইড্রোফিলিকে ক্লাসিফাই করছি। আমরা হাইড্রোফিলিকে ফার্দার আবার ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে হাইড্রোগ্যামি বা হাইড্রোফিলিও বলা হয়, আর একটা হচ্ছে হাইড্রোগ্যামি বা হাইড্রোফিলিও বলা হয়। সো গ্যামি বা ফিলি যা ইচ্ছা বলতে পারি। অ্যান্ড এটার মানে কি, হাইপো কথাটার মানে হচ্ছে, হাইপো মানে হচ্ছে বিলো, নিচে যেটা। সো তার মানে এখানে হাইড্রোগ্যামি কি বলবো না, যে সমস্ত পলিনেশনগুলো একদম জলের নিচেই ঘটবে, অর্থাৎ পলিনেশন টেক্স প্লেস আন্ডার ওয়াটার, অর্থাৎ এখানে একদম জলের নিচেতেই পলিনেশনটা ঘটছে, সেই সমস্ত পলিনেশনটাকে আমরা বলছি হাইড্রোগ্যামি বা হাইড্রোফিলি। এবং ফ্লাওয়ারটাকে বলবো হাইড্রোগ্যামাস ফ্লাওয়ার। এবং এগুলোর এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে জস্টেরা, সেরাটোফাইলাম এটসেট্রা। এবং এই জস্টেরা, সেরাটোফাইলাম এগুলো কি হয়, এগুলো সাধারণত সাবমার্জড প্ল্যান্ট মানে কি, যেগুলো সম্পূর্ণভাবে জলে নিমজ্জিত থাকে, অর্থাৎ জলের নিচে সম্পূর্ণভাবে নিমজ্জিত থাকে, সেই সমস্ত প্ল্যান্টগুলোকে আমরা সাবমার্জড প্ল্যান্ট বলছি। এবং এই সাবমার্জড অ্যাকোয়াটিক যে প্ল্যান্টগুলো রয়েছে তাদের ক্ষেত্রে আমরা হাইড্রোগ্যামি দেখতে পাবো। নেক্সট হচ্ছে হাইড্রোগ্যামি বা হাইড্রোফিলি। অ্যান্ড কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাবাভ, উপরে যেটা,
তার মানে এইখানে যেটা হবে এপি হাইড্রোগ্যামি যেটা হবে সেটা হচ্ছে পলিনেশন টেক্স প্লেস অন দ্য সারফেস অফ ওয়াটার, অর্থাৎ এইটা হাইপোহাইড্রোগ্যামির মতো জলের নিচে না হয়ে জলের উপরিতলটাতে পলিনেশনটা সম্পন্ন হবে। এবং এইগুলো যেগুলো মেনলি হচ্ছে পার্সিয়ালি সাবমার্জড যে প্ল্যান্টগুলো থাকে, মানে অর্ধ নিমজ্জিত যে উদ্ভিদগুলো থাকে তাদের ক্ষেত্রে সাধারণত দেখা যায়, অর্থাৎ যাদের ক্ষেত্রে হয়তো রুটটা নিমজ্জিত রয়েছে, জলের নিচে রয়েছে, বাট তাদের ক্ষেত্রে ফ্লাওয়ার, প্ল্যান্ট, এই লিফ, এই সমস্ত স্টেম, এই সমস্তগুলো হয়তো জলের উপরিতলে থাকছে, তাদের ক্ষেত্রে এপি হাইড্রোগ্যামি আমরা দেখতে পাবো। অ্যাজ ফর এক্সাম্পল এখানে ভ্যালিসনেরিয়া, হাইড্রিলা, এগুলো হচ্ছে এপি হাইড্রোগ্যামি দেখতে পাওয়া যায়। এবার ইন অল টোটাল হাইড্রোফিলির কী কী ক্যারেক্টারিস্টিক্স রয়েছে বা এই সমস্ত ফ্লাওয়ারগুলোর কী কী অ্যাডাপ্টেশন রয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে। সো অল টোটাল অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে আমরা অনেকটাই কিন্তু এটা যেহেতু ওয়াটারটা যেহেতু এয়ারের মতোই একটা অ্যাবায়োটিক এজেন্ট, তাই এখানে কিন্তু অ্যাডাপ্টেশনগুলো অনেকটাই কিন্তু এয়ারের মতোই হবে, অর্থাৎ অ্যানিমোফিলাস ফ্লাওয়ারের ক্ষেত্রে যে যে অ্যাডাপ্টেশনগুলো আমরা দেখেছি এখানেও কিন্তু সেই রকম ধরনেরই কিছু অ্যাডাপ্টেশন আমরা দেখতে পাবো। দেন ফার্স্টেই হচ্ছে ফ্লাওয়ার্স আর স্মল, ইনকনস্পিকুয়াস অ্যান্ড লাইট ইন ওয়েট। তো ফুলগুলো সাধারণত ছোট এবং অস্পষ্ট হয় এবং হালকা প্রকৃতির হয়। হালকা প্রকৃতির হওয়ার কারণ হচ্ছে জলের দ্বারা ভেসে যাচ্ছে, সেই জন্য হালকা হওয়ার দরকার আছে, যেমন এয়ারের ক্ষেত্রেও আমরা বলেছিলাম, উইন্ডের ক্ষেত্রে। একইভাবে যে ছোট আর অস্পষ্ট হওয়ার কারণ হচ্ছে যে যেহেতু এখানে কোনো বায়োটিক এজেন্ট কাজ করে না, তাই কোনো বায়োটিক এজেন্টকে এখানে অ্যাট্রাক্ট করার দরকার নেই, বা ফুলগুলো খুব ভালোভাবে ভিজিবল হলে তবেই সেইখানে কিন্তু বায়োটিক এজেন্ট আসবে। বাট এখানে যেহেতু বায়োটিক এজেন্ট কাজ করছে না, তাই ফুল খুব ভিজিবল হওয়ার দরকার নেই, এখানে ছোট মতো হচ্ছে ফুলগুলো, এবং একইভাবে এটা ভেসে বেড়ানোর সুবিধার জন্যও হচ্ছে। নেক্সট হচ্ছে ফ্লাওয়ার্স আর কালারলেস, অর্ডারলেস অ্যান্ড নেক্টারলেস। একইভাবে ফুলগুলো বর্ণহীন, গন্ধহীন এবং মকরন্দবিহীন হয়, অর্থাৎ আমরা যা বলেছিলাম উইন্ডের ক্ষেত্রে একই জিনিস, যে যেহেতু এখানে বায়োটিক এজেন্ট কাজ করছে না, তাই কোনো বায়োটিক এজেন্টকে এখানে অ্যাট্রাক্ট করার দরকার নেই, সেই জন্য এখানে ফুলগুলো বর্ণহীন হচ্ছে, গন্ধহীন হচ্ছে এবং মকরন্দবিহীন হচ্ছে। নেক্সট হচ্ছে দ্য ফ্লোরাল পার্টস আর কভার্ড উইথ ওয়াক্সি সাবস্টেন্স। এবার এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স বা ইম্পর্টেন্ট অ্যাডাপ্টেশন আমরা বলতে পারি। সো ফুলের যে বিভিন্ন অংশগুলো থাকে এখানে, সেগুলো সাধারণত মোম জাতীয় পদার্থের আবরণ দ্বারা আবৃত থাকে। এবার এইটা কেন থাকে, তার কারণ হচ্ছে এখানে যেহেতু জলের মধ্যে পলিনেশন ঘটছে এবং প্ল্যান্টের জলের মধ্যে যেহেতু পোলেন আসছে বা ফুলের যেগুলো ফুলটা যদি যায়, তাহলে সেক্ষেত্রে এখানে যাতে ড্যামেজ না হয়ে যায়, জল প্রবেশ করে যাতে ড্যামেজ না হয়ে যায়, অর্থাৎ কোনো একটা জিনিসের মধ্যে জল প্রবেশ করে গেলে সেখানে কি হয়ে যায়, সেটা হচ্ছে ডিগ্রেড হতে থাকে, পচে যেতে থাকে। সো এটা ড্যামেজ না হওয়ার জন্য এখানে সাধারণত এই ফুলের বিভিন্ন পার্টগুলো এরকম ওয়াক্সি মেটেরিয়াল থাকে, যাতে করে এটা হচ্ছে রেজিস্ট্যান্ট টু ওয়াটার হয়, অর্থাৎ জলটাকে প্রতিরোধ করতে পারে। সো রেজিস্ট্যান্ট টু ওয়াটার, ওয়াটার দিয়ে যাতে রেজিস্ট্যান্ট হয়, জলটাকে প্রতিরোধ করতে পারে, যাতে ড্যামেজ না হয়ে যায়, তার জন্য এগুলো বিভিন্ন ধরনের মোম জাতীয় আবরণ পদার্থের আবরণ দ্বারা আবৃত থাকে। নেক্সট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে পোলেন গ্রেনস আর নেকেড। নেকেড মিনস অ্যাকচুয়ালি উইদাউট এক্সাইন or thread and needle like for underwater pollination. আন্ডার ওয়াটার পলিনেশন মানে যেগুলো জলের নিচে যে পলিনেশনগুলো হবে, আর আমরা একটু আগেই বললাম যে জলের নিচে যে পলিনেশনগুলো হচ্ছে সেগুলোকে আমরা কি বলছি, হাইপোহাইড্রোগ্যামি বা হাইপোহাইড্রোফিলি। সো হাইপোহাইড্রোগ্যামাস ফ্লাওয়ারের ক্ষেত্রে সাধারণত তাদের পোলেন গ্রেনগুলো উইদাউট এক্সাইন হয়, অর্থাৎ সেখানে এক্সাইন প্রেজেন্ট থাকছে না, এবং যে পোলেন গ্রেনগুলো হয় সেগুলো থ্রেড অর নিডল লাইক, মানে রিবন লাইক বলতে পারি আমরা, অর্থাৎ সরু সুতোর মতো বা একদম ছুচালো টাইপের এইরকম ধরনের লং হয়। সো আন্ডার ওয়াটারে এইরকম একটা পলিনেশন হয়, প্ল্যান্টের নাম আমরা বললাম জস্টেরা, এবং পোলেন গ্রেন পড়াতে গিয়ে আমরা বলেছিলাম জস্টেরার যে পোলেন গ্রেন সেটা হচ্ছে লংগেস্ট টাইপ হয়। সো এরকম থ্রেড লাইক হয় এবং লং হয়, অনেক বেশি লম্বা হয় পোলেন গ্রেনগুলো। আর যেগুলো হচ্ছে সারফেস ওয়াটার সারফেস যে পলিনেশনগুলো ঘটছে, মানে যেগুলো এপি হাইড্রোগ্যামি, সেক্ষেত্রে কী হয়, পোলেন গ্রেনগুলো স্ফেরিক্যাল হয়, মানে গোলাকার হয়। তো সেই জন্য এখানে বলা হয়েছে যে হাইপোহাইড্রোগ্যামাস ফুলগুলোর পরাগরেণুগুলো সাধারণত সরু ও সুচালো প্রকৃতির হয়, এবং এপি হাইড্রোগ্যামাস ফুলের পরাগরেণুগুলো গোলাকার হয়। সো এখানে একটা যেমন ডায়াগ্রাম দেখাচ্ছি, এগুলো হচ্ছে হাইপোহাইড্রোগ্যামাস ফ্লাওয়ারের ক্ষেত্রে এরকম ধরনের লংগেস্ট বা লঙ্গার, আর হচ্ছে এরকম নিডল শেপেড বা হচ্ছে রিবন শেপেড এইরকম ধরনের পোলেন গ্রেন তৈরি হচ্ছে, এবং যেগুলো এপি হাইড্রোগ্যামাস তাদের ক্ষেত্রে এরকম গোলাকার পোলেন গ্রেন তৈরি হয়। নেক্সট হচ্ছে পোলেন গ্রেনস আর লাইট অ্যান্ড কভার্ড উইথ মিউসিলেজ। একই জিনিস, পোলেন গ্রেনকে যেহেতু ভেসে যেতে হবে, জলের মাধ্যমে ভেসে যেতে হবে, সেই জন্য পোলেন গ্রেনগুলো হালকা হচ্ছে, জলের উপরিতলে যে পোলেন গ্রেনগুলো ভাসবে সেগুলো হচ্ছে হালকা হবে, এবং এখানে একইভাবে মিউসিলেজ দ্বারা আবৃত থাকবে। সো সেম কারণ, সেম রিজন, তার কারণ হচ্ছে যাতে ওয়েট না হয়ে যায়, অর্থাৎ ওয়েট মিনস এটা যাতে না
ভিজে যায়, যাতে না নষ্ট হয়ে যায়, সো তার জন্য মিউসিলেজ দ্বারা পোলেন গ্রেনগুলো আবৃত থাকছে। নেক্সট ক্যারেক্টার হচ্ছে স্টাইল ইজ লং অ্যান্ড স্টিগমা ইজ ব্রড অ্যান্ড স্টিকি। সো একইভাবে স্টাইল বা গর্ভদণ্ডটা কী হবে, লম্বা হবে, এবং স্টিগমাটা সাধারণত স্টিকি হয়, চটচটে বা আঠালো হয়, যাতে করে পোলেনটাকে ক্যাপচার করতে পারে বা পোলেনটাকে ট্র্যাপ করতে পারে। সো এখানে আমরা কয়েকটা এক্সাম্পল দেখাবো, কয়েকটা ডায়াগ্রাম দিয়ে আমরা দেখাবো যে কীভাবে একটা এপি হাইড্রোগ্যামাস ফ্লাওয়ারের ক্ষেত্রে কীভাবে পলিনেশন হচ্ছে, আর একটা হাইপোহাইড্রোগ্যামাস ফ্লাওয়ারের ক্ষেত্রে কীভাবে পলিনেশন হচ্ছে সেটা আমরা দেখাবো এখানে। সো এখানে প্রথম যে স্ট্রাকচারটা দেখানো হয়েছে এটা ভ্যালিসিনেরিয়ার ক্ষেত্রে দেখাচ্ছি আমরা, অ্যান্ড ভ্যালিসিনেরিয়ার ক্ষেত্রে আমরা জানি যে এখানে হচ্ছে হাইপোহাইড্রোগ্যামাস যে টাইপস অফ পলিনেশন সেটা ঘটে এখানে, সরি এপি হাইড্রোগ্যামাস টাইপ অফ পলিনেশন ঘটে এখানে। সো ভ্যালিসিনেরিয়ার ক্ষেত্রে, সো ভ্যালিসিনেরিয়ার ক্ষেত্রে এখানে কি হচ্ছে, দুটো গাছ দেখানো হচ্ছে। এটা হচ্ছে এখানে এই যে ফ্লাওয়ারটা দেখানো হচ্ছে এটা মেল ফ্লাওয়ার দেখানো হচ্ছে, অ্যান্ড এখানে হচ্ছে ফিমেল ফ্লাওয়ার। এই প্ল্যান্টে দেখাচ্ছি আমরা ফিমেল ফ্লাওয়ার। সো যখন কি হচ্ছে, মেল ফ্লাওয়ারটা যখন পরিণত হয়ে যায় তখন এইরকম ধরনের স্টক থেকে বা ইনফ্লোরিসেন্স বলতে পারি, মেল ফ্লাওয়ারের ইনফ্লোরিসেন্স থেকে এগুলো হচ্ছে ডিট্যাচ হয়ে যায়। ডিট্যাচ হয়ে গিয়ে ফুলগুলো খুব হালকা হয়, হালকা প্রকৃতির হওয়ার জন্য এখানে উপরের দিকে ভাসতে থাকে, এবং তারপর এই ওয়াটার সারফেসে এসে এরা কি করবে, পোলেন রিলিজ করবে। সো এখানে এসে পোলেনগুলো রিলিজ করছে, অ্যান্ড উপরিতলে হওয়ার জন্য পোলেনগুলো এরকম স্ফেরিক্যাল হয়, এরকম পোলেন রিলিজ করছে, এখানে একাধিক পোলেন রিলিজ করছে। কিন্তু ভ্যালিসিনেরিয়ার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে ভ্যালিসিনেরিয়ার ক্ষেত্রে প্ল্যান্টটা কিন্তু সাবমার্জড, অর্থাৎ পুরোপুরিভাবে হচ্ছে এটা কিন্তু নিমজ্জিত অবস্থায় রয়েছে এখানে, ঠিক আছে। সো কমপ্লিটলি এটা সাবমার্জড অবস্থায় রয়েছে, নিমজ্জিত রয়েছে। এটা হচ্ছে ওয়াটার সারফেসটাকে দেখানো হচ্ছে এই জায়গাটা। সো এটা ওয়াটার সারফেস, এই আর প্ল্যান্টটা আমরা দেখাচ্ছি কিন্তু নিচে রয়েছে, প্ল্যান্টগুলো হচ্ছে নিচে রয়েছে। সো ওয়াটার সারফেসের নিচে অর্থাৎ জলের নিচে রয়েছে। সো যখন মেল ফ্লাওয়ার পরিণত হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, এটা ইনফ্লোরিসেন্স। সো ইনফ্লোরিসেন্স থেকে মেল ফ্লাওয়ারগুলো ডিট্যাচ হচ্ছে, ডিট্যাচ হয়ে উপরের দিকে ভাসতে থাকছে, এবং তারপরে উপরের সারফেসে গিয়ে পোলেন গ্রেনগুলো রিলিজ করছে। অ্যান্ড এখানে খুব ইন্টারেস্টিং একটা ফিমেল ফ্লাওয়ারের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়, যেটা হচ্ছে এখানে ফিমেল ফ্লাওয়ার দেখাচ্ছে। অ্যান্ড ফিমেল ফ্লাওয়ার যখন ইম্যাচিওর কন্ডিশনে থাকে তখন এইরকম একটা লম্বা এর স্টক থাকে, যেটা কিন্তু কয়েলড অবস্থায় থাকে, অর্থাৎ এখানে কয়েলিং হয়ে রয়েছে, এই ফ্লাওয়ারটা এখনও পরিণত হয়নি। যখনই এখানে পোলেন গ্রেন রিলিজ হলো এবং এই ফিমেল ফ্লাওয়ারও যখন ম্যাচিওর হলো, তখন এই যে এই কয়েলিং পার্টটা আনকয়েলড হয়ে যাচ্ছে, অর্থাৎ এই স্টকের এই যে ফ্লাওয়ারের ফিমেল ফ্লাওয়ারের যে স্টকটা আছে সেটা আনকয়েলড হয়ে যাচ্ছে, অ্যান্ড আনকয়েলড হয়ে কী হবে, এটা উপরের দিকে উঠে আসবে, অর্থাৎ ফিমেল ফ্লাওয়ারটা উপরের সারফেসে উঠে আসছে। অ্যান্ড উপরের সারফেসে উঠে আসে মানে সাপোজ এটা হচ্ছে এখানে স্টিগমা, সো এখানে যে পোলেন গ্রেনগুলো আছে এই পোলেন গ্রেনগুলো ওয়াটারের মাধ্যমে যে প্যাসিভলি বাহিত হচ্ছে, ফলে এখানে পোলেন গ্রেনগুলো স্টিগমার মধ্যে পড়বে, পলিনেশন ঘটছে। অ্যান্ড পলিনেশন ঘটার পর আবার কিন্তু এই যে আনকয়েলড পার্টটা রয়েছে, অর্থাৎ এই স্টকের যে আনকয়েলড পার্টটা আছে সেটা আবার কিন্তু কয়েলড হয়ে নিচে কিন্তু নেমে চলে আসবে, অর্থাৎ শুধুমাত্র এখানে পলিনেশনের সময় ফিমেল ফ্লাওয়ারটা উপরের দিকে উঠছে, আবার যখন পলিনেশন ঘটে যাচ্ছে তখন কিন্তু আবার এখানে নেমে চলে আসছে, অর্থাৎ ফার্টিলাইজেশন হয়ে যাওয়ার পর এই ফুল থেকে যখন ফ্রুট তৈরি হবে ফ্রুট কিন্তু নিচের দিকেই থাকবে। সো এটা একটা ভ্যালিসিনেরিয়ার ক্ষেত্রে একটা অ্যাডাপ্টেশন এবং একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার আমরা বলতে পারি। সো এটা এপি হাইড্রোগ্যামাস, অর্থাৎ ভ্যালিসিনেরিয়ার নিজে যদিও জলের সম্পূর্ণ নিচে থাকে, কিন্তু তা সত্ত্বেও এদের কিন্তু যেটা পলিনেশন ঘটছে সেটা কিন্তু ওয়াটার সারফেসে ঘটছে। নেক্সট আমরা আরেকটা পলিনেশন দেখাচ্ছি, সেটা হচ্ছে জস্টেরার ক্ষেত্রে দেখাচ্ছি। সো এটা জস্টেরার ক্ষেত্রে পলিনেশন দেখানো হচ্ছে। অ্যান্ড জস্টেরার ক্ষেত্রে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে এটা টোটালটাই এপি হাইড্রোগ্যামাস, এই হাইপোহাইড্রোগ্যামাস, তার মানে এটা পুরোটাই কিন্তু নিচের দিকে হবে, অর্থাৎ জলের নিচে হবে এখানে পুরোটাই পলিনেশন। সো এখানেও একইভাবে এখানে একটা প্ল্যান্ট দেখানো হয়েছে, জস্টের একটা প্ল্যান্ট, এটা হচ্ছে মেল ফ্লাওয়ার দেখানো হচ্ছে এখানে, অ্যান্ড এটা হচ্ছে ফিমেল ফ্লাওয়ার। সো মেল ফ্লাওয়ার থেকে এইরকম লং রিবন লাইক কিছু পোলেন গ্রেন রিলিজ হয়েছে, এবং এই লং রিবন লাইক পোলেন গ্রেনগুলো এই ডিরেকশনে বাহিত হয়ে যাবে, বাহিত হয়ে গিয়ে এখানে ফিমেল ফ্লাওয়ারের সঙ্গে মিলিত হবে, ফিমেল ফ্লাওয়ারের স্টিগমার মধ্যে এখানে পড়বে। অ্যান্ড এইখানে কিন্তু এদের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই যে এটা লং হয়, লং হওয়ার জন্য একটু ভারী হয়, সেই জন্য এটা উপরে ভেসে বেড়াতে পারে না, এবং এখানে এদের যে স্পেসিফিক গ্র্যাভিটিটা হয়, এই পোলেন গ্রেনের যে স্পেসিফিক গ্র্যাভিটিটা হয় সেটা কিন্তু এই জলের সঙ্গে সমান হয়, সেই জন্য এই জলের সঙ্গে সঙ্গে এরা বাহিত হয়, অর্থাৎ
খুব বেশি জলের থেকে যদি বেশি ভারী হয় তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে, নিচে পড়ে যাবে, আবার জলের থেকে যদি খুব হালকা হয় তাহলে উপরের দিকে উঠে যাবে। সো এখানে অ্যাকচুয়ালি এরা এরকমভাবে জলের সঙ্গে সমান্তরালভাবে থাকতে পারে এবং এইরকমভাবেই বাহিত হয়, তার কারণ হচ্ছে এদের স্পেসিফিক গ্র্যাভিটিটা জলের সঙ্গে সমান হয়। সো এখানে এরকমভাবে এখানে ফিমেল ফ্লাওয়ারের উপরে এরা পড়ছে, অ্যান্ড পড়ার পর এখানে জস্টেরার পলিনেশন ঘটবে। সো জস্টেরার ক্ষেত্রে এইরকম ধরনের আমরা হাইড্রোগ্যামি দেখতে পাই। আরেকটা আমরা হাইড্রোগ্যামির আরেকটা আমরা এক্সাম্পল বলেছি, সেটা হচ্ছে সেরাটোফাইলাম। অ্যান্ড সেরাটোফাইলামের ক্ষেত্রেও একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার হচ্ছে এদের পোলেন গ্রেনগুলো কী হয়, জলের উপরিতলে রিলিজ হয়, এবং জলের উপরিতলে রিলিজ হওয়ার পর এদের পোলেন গ্রেন কিন্তু এইখানেই জার্মিনেট হয়, অর্থাৎ এইরকম ধরনের পোলেন গ্রেনগুলোর মধ্য দিয়ে এইরকম ধরনের পোলেন টিউব নির্গত হয়, এবং পোলেন টিউব নির্গত হওয়ার ফলে এখানে কি হচ্ছে, এরা ভারী হয়ে যায় এবং তারপরে ড্রপ করে এখানে ফিমেল ফ্লাওয়ারের স্টিগমার মধ্যে পড়বে সেরাটোফাইলামের ক্ষেত্রে। সো এটা হচ্ছে এইভাবে হাইড্রোফিলি এইরকম ধরনের ভাবে ঘটে।